আজকের ভূতাকান। এবং এই ঘটনাটিকে আংটি নিয়ে, যখন আংটির ঘটনাটি আমি শুনছিলাম তখন আমার মাথায় প্রথম যে ব্যাপারটা এসেছিল সেটি হচ্ছে যে আচ্ছা, এই আংটির ঘটনা তো এর আগেও শুনেছি, এটা আর এমন কি না, এটা এমনই একটি ঘটনা যে ঘটনাটি অন্য সব আংটির ঘটনার থেকে একেবারে আলাদা। চলুন আমরা শুনি আফনান ভাইয়ের ঘটনা। শুরু করি আজকের ভূতাকান। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। রাসেল ভাই, এর আগে আমি একাধিক প্রোগ্রামে এসেছিলাম, বিশেষ করে বিশেষ কিছু এপিসোড, বিশেষ করে ভূত এফএমের জন্মদিন, হ্যালোউইনের প্রোগ্রাম। তো আজকে 2013 সালের মধ্যে আজকেই প্রথম আমি এমন আজকে একটা প্রোগ্রামে আসলাম যে আজকে বিজয় দিবস, অলরেডি রাত 12টা বেজে গেছে। তো আজকে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুক্তিযুদ্ধের শহীদ যারা হয়েছেন তাদের আত্মার প্রতি মাগফিরাত, এবং যারা জীবিত আছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার প্রথম স্টোরিটা শুরু করছি। রাসেল ভাই, ঘটনাটি এটা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ঘটনা। আচ্ছা, যে এই ঘটনাটি শেয়ার করেছে সে রাজবাড়িতেই থাকে, আমার জেলা রাজবাড়িতে থাকে। তার মামার সঙ্গে ঘটে যায় এই ঘটনাটা আমি প্রথমে শুনে প্রথম দিকে বলতে চাই নাই, আমি প্রথমেই বলেছিলাম যে এরকম ঘটনা আমি শুনবো না। তারপরে যখন শেষ হয়েছে তখন মনে হয়েছে, আমার কাছেও মনে হয়েছে যে আসলে আমি এই টাইপের ঘটনা এর আগেও কখনো শুনি নাই। আসলে তাই, আসলে। তো রাসেল ভাই, এই ব্যক্তি এই ঘটনাটার ঘটার সময় ছিল মোটামুটি 75 সাল থেকে 80 সালের মধ্যে, এরকম একটা সময়। তো ওনার বাড়ি আলমডাঙ্গার একটা প্রত্যন্ত অঞ্চলে ছিল। তো উনি পেশায় ছিলেন একজন কসাই। আচ্ছা, কসাই এটা ওনার পেশা ছিল। তো উনি প্রতিদিন রাতের বেলা মানে ওনার দোকান টোকান বন্ধ করে রাতের বেলা ওনার যে সমস্ত আরো সহকর্মী আছে সবার সাথে একসাথে হাঁটা শুরু করতো। তো ওনার বাড়িটা ছিল গ্রামের একদম শেষের দিকে, ওনার সাথে আরো যারা ছিল তার আগে থেকে চলে যেত। উনি শেষে হয়তো আধা কিলোমিটার হেঁটে ওনার বাড়িতে পৌঁছাতেন। তো রাস্তার দুধারে ওই সময় অনেক গাছগাছালি বা মানে জঙ্গল টঙ্গল ছিল আর কি। আর ওই সময় আসলে আর একটা সমস্যা ছিল, ওই সময় ওই অঞ্চলে ব্যাপক ডাকাতির মানে প্রবণতা ছিল। মানে মানুষ এই কারণে অনেকে রাতের বেলা একা একা চলতো না, ডাকাত ধরতে পারে। এবং রাতের বেলা যারা বাসায় যারা ঘুমাতো তারাও হাতের কাছে লাঠি সোটা রেখে দিত যে কখন ডাকাত আসে, এরকম আক্রমণ হয়, এরকম সবাই একটা আতঙ্কে থাকতো ওই সময় আর কি। তো আর খুন খারাপি ওই সময় ওই এলাকায় বেশ একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছিল। আচ্ছা, তো উনি যখন অন্যান্য দিনের মতো ওনার সহকর্মীদের বিদায় দিয়ে, ওনার দোকানে আরো যারা কর্মচারী ছিল তাদেরকে বিদায় দিয়ে, ওনার হাতে যে সমস্ত মানে গরু বা খাসি জবাই করার জন্য চাকু টাকু লাগে, তো এগুলো ওনার একটা ব্যাগে থাকে। তো ওটা নিয়ে উনি যখন ওনার বাড়ির দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনার মনে হলো পাশের এই জঙ্গলের মধ্যে থেকে কেউ ওনার দিকে টর্চ মারছে, টর্চের আলো দিয়ে কোনো কিছু সংকেত দিচ্ছে। আচ্ছা, তো ওই সময় কিন্তু রাসেল ভাই যে যারা ডাকাত অনেক দূর থেকে অন্য ডাকাত গ্রুপদেরকে এরকম টর্চ মেরে মেরে সংকেত দিত। তো উনি ওটা দেখে মনে করলেন যে তাকে হয়তো ডাকাত দলের কেউ ভেবেছে, এই মনে করে মানে তাকে সংকেত দিচ্ছে। তো এখন উনি এই জিনিসটা চিন্তা করে একটু ভয় পেলেন এবং উনি তাড়াতাড়ি করে হাঁটা ধরলেন বাড়ির দিকে। আচ্ছা, তখন খেয়াল করলেন উনি যখন আরো এগিয়ে চলে গেছেন, একই রকম ভাবে মানে জঙ্গলের ভিতর থেকে ওই জায়গা থেকে আবার মানে ওই জায়গা বলতে উনি যখন এগিয়ে গেছেন অন্য একটা জায়গা থেকে মানে টর্চের ওরকম সংকেত দিচ্ছে। তো উনি বেশ অবাক হন যে আমি হেঁটে আসলাম এই জঙ্গলের মধ্যে, এত তাড়াতাড়ি এসে আমাকে আবার মানে টর্চের সংকেত দিচ্ছে, ব্যাপার কি? তখন মনে হলো যে যাই আমি ওনাদেরকে গিয়ে বলে আসি যে ভাই আপনি যাদেরকে খুঁজছেন আমি আসলে ওই লোক না, আমি ভিন্ন লোক, আমি ডাকাত টাকাত না, সেটাই আপনাদের দলের লোক আমি না। এই চিন্তা করে উনি মানে জঙ্গলের ভিতর নেমে গেছে যে বলে আসি। তো রাসেল ভাই ওখানে গিয়ে কোনো লোককে খুঁজে পায় না, উনি ডাকাডাকি করে কোনো লোক খুঁজে পায় না। তখন উনি যখন ফিরে আসবে হঠাৎ উনি লক্ষ্য করে ওনার পায়ের কাছে একটা লাশ পড়ে আছে। এবং লাশটি একটি সদ্য বিবাহিতা একটা হিন্দু মেয়ের লাশ। তার শরীরে লাল বেনারসি শাড়ি ছিল, শরীরে গহনা ছিল। তো উনি চিন্তা করলেন যে সম্ভবত এই ডাকাতের দলরা এই মেয়েটাকে এখানে ফেলে রেখে চলে গেছে। তো উনি ওই চিন্তা করলেন যে যেহেতু আশেপাশে কোনো লোক নাই, তার শরীরে গহনা আছে, তো দেখি আমি একটু কয়েকটা খুলে নেওয়ার চেষ্টা করি। উনি লোভটা সংবরণ করতে পারলেন না। তো উনি প্রথম দিকে ওনার ওই মেয়ের গলা থেকে হার মানে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। কেন জানি মনে হয় সেটা অনেক শক্ত, কিছুতেই পারে না।
শরীরের বিভিন্ন অংশ থেকে উনি খুলে নেওয়ার চেষ্টা করলো, একটা অংশ থেকে উনি কোনো গহনা খুলে নিতে পারছিলেন না। তো উনি খুব বিরক্ত হন এবং খুব রাগ হন যে একটা কিছু নিতে পারলাম না। কিন্তু তার হাতে যেহেতু ওই মাংস কাটা ছুরি ছিল, উনি ওই একটা ছুরি বের করে ওই মেয়ের দুটো আঙ্গুলে দুটো আংটি ছিল, দুটো আঙ্গুলি উনি কেটে নেন। আচ্ছা, কেটে নেন এবং ওটা নিয়ে উনি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যান। আচ্ছা, বাড়িতে গিয়ে উনি যে কাজটা করেন রাসেল ভাই, ওই আংটিটা ওই আঙ্গুল থেকে খুলে রাতের বেলা ঘরে ঢোকার আগেই উনি ওনার ঘরের পাশে একটু গর্ত করে আঙ্গুল দুটো পুঁতে রাখেন এবং উনি ঘরে চলে যান। ঘরে যাওয়ার পর স্ত্রীকে দেখান যে এই দেখো আমি দুটো আংটি পেয়েছি। তখন স্ত্রী বলে তুমি এটা কিভাবে পেলে? তখন সব ঘটনা খুলে বলে স্ত্রীকে। তখন স্ত্রী বলে যে না, কাজটা আসলে ঠিক হয়নি, তোমার উচিত ছিল অন্যদেরকে ডেকে লাশটা দাফন কাফন, বা যেহেতু তুমি বুঝতে পেরেছো যে সে হিন্দু, তো অন্যদেরকে ডেকে এটার ব্যবস্থা করা, সৎকারের ব্যবস্থা করা। বলতে ঠিক আছে, তাই এত রাত এখন তো যেতে পারবো না, আমরা সবাই মিলে কালকে সকালে গিয়ে ওখান থেকে লাশটার সৎকারের ব্যবস্থা করব। তো রাসেল ভাই সকালে গিয়ে ওখানে কোনো লাশের অস্তিত্ব পাওয়া যায় না, এবং অনেককে জিজ্ঞেস করলেও বলে কেউ আমরা দেখি নাই, এই টাইপের কোনো ঘটনা এখানে ঘটেছে বা কোনো লাশ ছিল কারো কাছে আমরা শুনিও না, আশেপাশে যারা হেঁটে গেছে। তো উনি মনে করেছিল যে আসলে মনে হয় মনের ভুল, ওনার একটা মনের ভুল ছিল। তো কিন্তু আংটিটা কোত্থেকে আসলো? যদি মনের ভুলই থাকে তো উনি তো আংটিটা নিয়ে আসছে, সে আংটিটা আছে, খুব ভারী সোনার আংটি। তো উনি চিন্তা করে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি তারপর ওনার কাছে বিশ্বাস হচ্ছিল না, মনে হচ্ছে সব ভোজবাজির মতো মনে হচ্ছিল। উনি সত্যি বাড়িতে গিয়ে আবার ওই গর্তটা খোঁড়ে যেখানে উনি রাতের বেলা ওই আঙ্গুল দুটো রেখেছিলেন। উনি যখন রাসেল ভাই গর্তটা খোঁড়ার পরে দেখা গেল হ্যাঁ ঠিক আছে, আঙ্গুল দুটো আছে ওখানে। আচ্ছা, কিন্তু রাসেল ভাই এটা কিন্তু মানুষের আঙ্গুল না, মনে হচ্ছিল মুরগি বা হিংস্র কোনো জানোয়ারের, নখের মাথাটা যেমন চোখা হয়, চিকন হয়, ঠিক এই টাইপের কোনো কিছুর আঙ্গুল দুটো পড়ে আছে। উনি এটা দেখে রীতিমতো ভয় পেয়ে যান যে কি ব্যাপার, এটা তো মানুষের আঙ্গুল ছিল, এই টাইপের আঙ্গুল তো হওয়ার কথা না। তো তাড়াতাড়ি করে উনি ওটা আবার মাটি চাপা দেন এবং এই বিষয়টা উনি ওনার স্ত্রীকে বলেন যে এটা নিয়ে আর কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই, এটা এখানেই আমরা চুপ হয়ে যাই, যে এইটা এইভাবে আমরা আঙ্গুল কেটে নিয়ে এসে কাউকে কিছু বলার দরকার নেই। রাসেল ভাই আংটি দুটো উনি বিক্রি করেন, বেশ ভালো টাকা পান উনি। এরপর রাসেল ভাই প্রায় 10 থেকে 12 বছর কোনো সমস্যা ছিল না, একদম স্বাভাবিক। কিন্তু এই 10 থেকে 12 বছর মাথায় হঠাৎ একটা ঘটনা ঘটে। তখন ওনার ওই অতদিনে ওনার এলাকায় রাস্তার পাশে একটা শ্মশান নির্মিত হয়, যেটা এখনো আছে, আমি শুনেছি, আমাকে যে বলেছে। তো শ্মশান নির্মিত হয়, উনি যখন রাতের বেলা আসছিলেন, হঠাৎ ভিতর থেকে কয়েকজন লোক তাকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে বলে যে ভাই একটু এদিকে আসেন, ওনার নাম ধরে ডাক দেয়। উনি বলছেন আমার তো পরিচিত, যেহেতু নাম ধরে ডেকেছে। তো ভিতরে গিয়ে দেখে যে 2-3 জন লোক বলে যে ভাই আমার তো এই যে এখানে একটা ডেড বডি আছে, তো আপনি একটু কাইন্ডলি দাঁড়াবেন, এখানে শিয়ালের উপদ্রব তো বেশি, তো আপনি একটু দাঁড়ান, আমরা আমাদের একটা জিনিস ভুল করে রেখে এসেছি, আমাদের বাড়িটা পাশেই, আমরা দ্রুত আসবো। তখন উনি চিন্তা করলেন যে আর এমন কি কাজ, হ্যাঁ, তাছাড়া উনি বেশ একটু সাহসী লোকই ছিলেন, এমনি দাঁড়িয়ে থাকি। তো উনি দাঁড়িয়ে আছেন, তো উনার মনে হচ্ছিল যে লাশটা সাদা কাপড় দিয়ে ওখানে রাখা আছে, তো ওই লাশটা ঠিক মানুষের মতো না, মনে হচ্ছে অনেক চিকন, দেখে মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে ঠিক বাঁশের মতো, এত চিকন মানুষ কি হয়, উনি এই চিন্তা করছিল। তো হঠাৎ উনি দেখলেন লাশের ওই সাদা কাপড়ের এক পাশ দিয়ে লাশের হাতটা বের হয়ে এসেছে, এবং ওই হাতের দিকে তাকিয়ে দেখলেন রাসেল ভাই এই হাতটা মানুষের হাত না, প্রত্যেকটা আঙ্গুল মনে হচ্ছে এটা ওই মুরগির যে নখ যেরকম হয় ঠিক ওরকম আঙ্গুল, এবং উনি দেখলেন ওই দুটো আঙ্গুলে দুটো আংটি পরা আছে। আচ্ছা, এইটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান, উনি বুঝলেন এখানে কোনো প্যারানরমাল বিষয়, ঝামেলা আছে একদম। তো উনি ওখান থেকে জোরে একটা দৌড় দেন তার বাড়ির দিকে। আসলে ভাই বাড়ির দিকে দৌড় দেওয়ার সময়
মানে ওনার বর্ণনা অনুযায়ী উনি বারবার শুনছিলেন ওনার পিছন থেকে মনে হচ্ছে একদম পিছন থেকে কেউ, ওই যেমন আমরা হিন্দুদের লাশ নিয়ে যাওয়ার সময় যখন শ্মশানে নিয়ে যায় তখন আমরা বলে যে মানে বড় হরি হরি বল, এই কথাগুলো কিন্তু ওরা বলতে থাকে। ওনার কাছে মনে হচ্ছিল ওনার পাশ থেকে কেউ বলছে বল হরি হরি বল, এবং যত বলে উনি তত জোরে দৌড়ায়, আর মনে হচ্ছে ওনার একদম কানের কাছে সে কেউ বলছে যে বল হরি হরি বল, এরকম বলছে। আচ্ছা, তো উনি বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়ে যান রাসেল ভাই। পরের দিন সকালবেলা ওনার সাথে অদ্ভুত কিছু ব্যাপার ঘটতে থাকে। ওনার হাতের নখগুলো মনে হচ্ছে আস্তে চোখা চিকন এবং লম্বা হয়ে যাচ্ছে, এবং ওনার মাথায় জট হওয়া শুরু হয়। আচ্ছা, এবং রাসেল ভাই ওনার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন আসতে থাকে। যেমন উনি মানে কিছু প্রাণীর মতো ডাকাডাকি করতেন। আচ্ছা, কখনো শিয়ালের মতো ডাকতেন, কখনো বিড়ালের মতো, কখনো কুকুরের মতো, কখনো মুরগির মতো ডাকতেন। আচ্ছা, তো এইটা যখন দেখলো সবাই গ্রামের লোকজন বলল যে ওনার তো বড় ধরনের জিনে ধরেছে, তাড়াতাড়ি একে ট্রিটমেন্ট করা, ওনার স্ত্রীকে বললেন। এখন যেই মানে যাকেই নিয়ে আসা হোক না কেন, ওনার সামনে বসার সাথে সাথে ওই যে ওঝা বা যে হুজুরি আসুক ওনার সামনে বসার সাথে তো অজ্ঞান হয়ে পড়ে যায়, ওনার ঝাড়ফুঁকও করতে পারে না। এবং এমন একটা ভয়ঙ্কর অবস্থা যে শেষ পর্যন্ত ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো যাতে উনি কোনো মতে ছুটতে না পারে। আর শিকল দিয়ে বেঁধে রাখার পিছনে কারণ রাসেল ভাই প্রতি রাত্রে উনি ঘর থেকে বাইরে চলে যেতেন, এবং রাতের বেলা যখন লোকজন মানে রাস্তা দিয়ে হেঁটে যেত তখন লোকজন দেখতো কে যেন কোন একটা মানুষের মতো বড় বড় চুলালা 4 পায়ে হেঁটে যাচ্ছে। আচ্ছা, মানে আমরা যদি মানে ওই বিড়ালের মতো হাঁটি বা কুকুরের মতো হাঁটি যেরকম হয় এরকম হেঁটে যাচ্ছে, এবং কোনো মানুষকে ক্ষতি করতো না, কিন্তু মানুষের সামনে দিয়ে এরকম উনি হেঁটে যেত। কিন্তু যেই মানুষই ওই অবস্থা দেখতো ওনার সাংঘাতিক ভাবে ভয় পেয়ে সে মানে সেন্সলেস হয়ে যেত। তো গ্রামের লোকজন মানে বলল যে একে হয় মানে গ্রাম থেকে বিতাড়িত করতে হবে, না হলে একে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। সে রাতের বেলা বাড়ি মানে ঘর থেকে বের হয়ে মানুষকে ভয় দেখায়। তো এটা একটা ব্যাপক সমস্যার সৃষ্টি হয়ে গেল পুরো গ্রামে, এবং তার নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল যে রাতের বেলা এখন মানুষ বাসা থেকে বের হতে ভয় পায়, যে ওই পাগলটাকে যদি দেখি এই হামাগুড়ি দিয়ে হেঁটে আসছে দেখলে অজ্ঞান হয়ে যাবে ভয়ে। আচ্ছা, তার চেহারাটাও রাসেল ভাই বিকৃত হয়ে গেছিল। আচ্ছা, তো এমত অবস্থায় ওনার স্ত্রী একজন ইমাম সাহেবের শরণাপন্ন হন যে কি করা যায় এই সমস্যাটা নিয়ে। তখন ইমাম সাহেব বলল যে আসলে ওনার যে সমস্যা এটা তো মানে খুব বড় মাপের কোন বুজুর্গ ব্যক্তির কাছে যাওয়া ছাড়া এটা সমস্যার সমাধান করার কোনো উপায় নেই। তো উনি মানে কুষ্টিয়ার পোড়াদা নামক একটা জায়গা আছে, তো ওইখানে পোড়াদা থেকে ভেড়া মারার মাঝামাঝি একটা জায়গা আছে, এটার নাম আমার যতদূর মনে পড়ছে মিরপুর। হ্যাঁ, মিরপুর। তো মিরপুরে একটা মাদ্রাসা একটা হুজুরের সন্ধান দেন। আচ্ছা, তো ওইখানে গিয়ে বলে যে ওই হুজুরের কাছে খুব মানে ভালো করে বিষয়টা বুঝিয়ে বললে উনি যদি রাজি হন তাহলে এই সমস্যাটা সমাধান করা যেতে পারে। তো উনি সত্যি ওনার স্ত্রী ওই মিরপুরে গিয়ে ওই হুজুরের সাথে দেখা করেন। তো হুজুর সব শুনে বললেন যে আসলে এই সমস্যাটা সমাধান কোনো মতেই করা সম্ভব নয়, এটা আমাদের সমস্যার সমাধানের বাইরে। এই সমস্যা আল্লাহ তাআলার যদি ইচ্ছা থাকে তাহলে সমস্যাটা জিন ঘটিত, এবং এটা জিনেরাই এটা সমাধান করতে পারবে। আচ্ছা, এটা আমরা এটা সমাধান করতে পারবো না, কারণ এমন একটা প্রবলেম যে ওই জিনেদের সাথে নেগোসিয়েশন করতে হবে, যেটা আমরা বললে ওই জিনরা মানবে না। এখন উনি বেশি কথা বলেন না যে কিভাবে কি হয়েছে না হয়েছে, বেশি কথা বলেন নাই। তখন শুধু একটা পরামর্শ দেন, একটা নির্দিষ্ট ডেট দেন, পূর্ণিমার একটা রাত, যে আপনি ওই দিন আসবেন, আপনার স্বামীকে নিয়ে আসবেন, এবং আপনারা বাড়ির ওখানে এই যে আঙ্গুল দুটো পুঁতে রেখেছিলেন ওই আঙ্গুল দুটো নিয়ে আসবেন। আচ্ছা, এই পরামর্শ দেয় ওই হুজুর। তো সত্যি ওনারা ওই নিয়ে আসে, এবং ওনাকেও শিকল দিয়ে বেঁধে আনা হয় ওই বাড়িতে। নিয়ে আসার পরে তখন ওনার স্ত্রীকে বলা হয় যে আমি যখন রাতের বেলা বলবো তখন বাসার বাইরে গিয়ে আপনি দাঁড়াবেন, দেখবেন যে একটা পালকিতে চড়ে কিছু লোক আসছে, আপনার সামনে দিয়ে যাওয়া মাত্র আপনি খুব সুন্দর করে তাকে একটা সালাম দিবেন। আচ্ছা, সালাম দেওয়ার পরে ওনারা যেভাবে যেভাবে বলে আপনি সেভাবেই করবেন। তখন সত্যি উনি রাতের বেলা যখন ওই হুজুর ওই মহিলাকে বলে যে আপনি এখন যান, তখন ওই মহিলা গিয়ে রাস্তার পাশে দাঁড়ায়, মানে ওই লোকের হাজবেন্ড, মানে ওই লোকের স্ত্রী আর কি, যে কসাইয়ের স্ত্রী। তো উনি রাস্তায় গিয়ে দাঁড়ান, দেখেন সত্যি পালকিতে চড়ে একজন লোক আসছে, এবং পালকিতে 4 জন বেহারাও আছে। তো যখন ওর পাশে আসেন উনি খুব সুন্দর করে একটা সালাম দেন। আচ্ছা, সালাম দেওয়ার সাথে সাথে ভিতর থেকে একটা কথা আসে
যে মা ওই আঙ্গুলগুলো আমাকে দিয়ে যাও। ওই যে ওই আঙ্গুলগুলো, ওই আঙ্গুলগুলো যেগুলো তিনি তুলেছিলেন, পালকির ভিতর থেকে একটা কথা আসে। আচ্ছা, তখন উনি সাহস করে সামনে যান হুম, এবং মানে হাতটা বাড়িয়ে দেন যে ওই আঙ্গুল দুটো। তখন উনি মানে ওই ওনার হাত থেকে আঙ্গুল দুটো নিয়ে দেন, কিন্তু ওনার চেহারা দেখায় নাই ওই মানে পালকির মধ্যে থেকেই। আচ্ছা, কে আছে ভিতরে চেহারা দেখায় নাই। তখন বলল যে মা এই টাইপের কাজ কখনো করো না। এটা কি পুরুষ কণ্ঠ ছিল না মহিলা কণ্ঠ? পুরুষ কণ্ঠ যে মা ছিল। এই আচ্ছা। টাইপের কাজ আর কখনো তোমরা করো না, কারণ মানুষ আচ্ছা। লোভের বশবর্তী হয়ে কখনো কখনো এমন কাজ করে ফেলে হুম হুম, যেটা মানুষের সাধ্যের মানে অসাধ্য হয়ে যায় সেটা সমাধান করা। হুম, এবং সেটা আমাদের পক্ষেও মানে সেটা কঠিন হয়ে যায়, কারণ মানুষের সাথে মানে জিনদের যে বিষয়গুলো, হুম, হুম, জিনেরা সাধারণত রাসেল ভাই একরোখা হয়। ওরা কখনো একটা বিষয় যদি কখনো সিদ্ধান্ত নিয়ে বসে থাকে, ওদেরকে ওই সিদ্ধান্ত থেকে কখনো পিছু হটানো যায় না। আচ্ছা, তখন বলল যে তোমার স্বামী যেই মেয়েটার আঙ্গুল কেটে নিয়ে এসেছিল, হুম হুম, আসলে ওই মেয়েটা মানে সদ্য বিবাহিত একটা মেয়ে ছিল। আচ্ছা, এবং ওই যে যেই আংটিগুলো তোমরা দেখেছিলে, যে ওই আংটি এবং তার যে গহনাগুলো, হুম হুম, ওই মেয়েটা একটা দরিদ্র একটা মানে গোয়ালার মেয়ে ছিল। আচ্ছা, মানে তার বাবা তার বাড়ির যেই মানে মানে যত সম্পত্তি ছিল সব বিক্রি করে মানে যে মানে সামান্য পণ হিসাবে সম্পত্তি ওই ছিল, সম্পত্তি দিয়েছিল। হুম, যখন হুম, রাতের হুম। বেলা যখন ওই শ্বশুর বাড়িতে যাচ্ছিল, তখন ডাকাতদের আক্রমণে নিহত হয়। তার স্বামীকেও মেরে ফেলে এবং ওই মেয়েটাকেও মেরে ওখানে ফেলে রাখে। কিন্তু ওই মেয়েটার সাথে কিছু ভালো জিন ছিল, হুম হুম, যার কারণে ওর শরীর থেকে কোনো অংশ মানে কোনো গহনা ওই ডাকাতদেরকে খুলতে দেয়নি। আচ্ছা, ডাকাতদেরকে ভয় দেখে জিনরা মানে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তোমার স্বামী ওখানে এসে লোভের বশবর্তী হয়ে যখন কোনো কিছুই খুলতে পারে নাই, তখন ওই আঙ্গুল দুটো কেটে নিয়ে যায়, যেটা ওই জিনেরা পছন্দ করে নাই। কিন্তু তোমার স্বামী কতটা লোভী নয়, যখন জিনেরা বুঝলো তখন মানে তারা কোনো ক্ষতি করেনি। কিন্তু আচ্ছা। পরবর্তীতে তোমার স্বামীর ব্যবসা বাণিজ্যে অনেক মানে মানে বেশ ভেজাল দেওয়া শুরু করলো, মানুষকে হুম। ঠকানো শুরু করলো। তখন ওই জিনেরা প্রতিশোধ নেওয়ার জন্য তারা আবার তোমার স্বামীর উপরে অ্যাটাক করে। তো তোমরা আর কখনো লোভ করো না, এই ধরনের কোনো লোভের বশবর্তী হয়ে না। তখন আসলে আচ্ছা। ভাই ওই আঙ্গুল দুটো উনি নিয়ে যান এবং আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান। উনি রাসেল ভাই কিন্তু অনেক দিন জীবিত ছিলেন ওই কসাই, অনেক এবং সুস্থ হবে। ওনার সন্তান এখনো আছে, ওনার আত্মীয় স্বজনও এখনো আছে, ওনার স্ত্রীও এখনো জীবিত আছেন। এই ঘটনাটা ওই এলাকায় অনেক মানে প্রচলিত। তো রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি এবং পরবর্তী যে ঘটনাটি সেটা একটা ইমেইল পড়ব। আশা করছি এই ইমেইলটি ভালো লাগবে। তার আগে জানিয়ে দিই, যদি আমাদের আপনারা কমেন্ট করতে চান, আমাদের দুটো তিনি আগে কখনো দেখেননি। যেন একটা জোনাকির মেলা বসেছে, আর মেলার মধ্যে দুটো লাশ। ভাবুন তো, দুটো লাশ, সাথে অসংখ্য জোনাকি, একটি ছোট একটি বড় লাশ, এবং রাজ্যের সব জোনাকি গুলো যেন সেখানে এসেছে, এসে ভিড় করছে। কিসের কারণে? দুজন লোক কবরে নামল এবং দাফন শেষ করল, মোনাজাত শুরু হল। আর ঠিক তখনই আমিন বললেন, আর তখনই আমার আর কিছু মনে নেই। পরের দিন আমার যখন ঘুম ভাঙল, তখন মামার বাসায়, মাথার কাছে বাবা বসা, খুব বকাঝকা করল। কি হয়েছে জানতে চাইলেন, আমি তাদের কিছুই বলিনি। এটাই ছিল সেই ঘটনা। আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কেউ আপনাকে সাহায্যের জন্য বলল যে লাশ দাফন করতে হবে। এই সময় আপনি এগিয়ে গেলেন এবং এই এগিয়ে গিয়ে আপনি দেখলেন যে একটি ছোট এবং একটি বড় লাশ, এবং তাদের দাফন করার সময় দেখলেন যে পৃথিবীর সব জোনাকিরা যেন এসে ভিড় করেছে। কেন জোনাকিরা আলো জ্বেলে রেখেছিল? কেন তারা এসে ভিড় করেছিল? কি অদ্ভুত একটা পরিবেশ চিন্তা করেছেন, লাশের সাথে জোনাকি। তো এই ছিল ঘটনা। এবং এখন একটু হালকা আমরা কিছু কমেন্ট পড়ে আসবো।
দেখতে পাচ্ছি আজকে আমাদের একটা ফোন দেওয়ারও কথা আছে, চেষ্টা করব বাংলাদেশি ভাইরা যারা দেশের বাইরে বিভিন্ন সময় যারা যারা দেশের বাইরে আছেন এবং যারা বাংলাদেশে খুব মিস করছেন স্পেশালি এই 16 ডিসেম্বরের জন্য, চেষ্টা করবো তাদের সাথে কানেক্টেড থাকার জন্য। থ্যাংকস আদনান লিখেছেন। সুদীপ মধুচন্দ্র আমাদের লিখেছেন, দেখতে পাচ্ছি এস কে আবু ওবায়দা মাহিম, এবং তিনি প্রথম থেকেই শুনছেন। নীল নীল আকাশ আমাদের সঙ্গে আছেন, এমডি কাজী বিল্লাল এইচআর, এবং তিনি আরবে তিনি আরবে জব করেন এবং তিনি আছেন কোন একটা জায়গায়। এবং আরিফ হোসাইন আমাদের লিখেছেন যে 30 লক্ষ শহীদদের জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদেরকে সৌরভ আহমেদ লিখেছেন এবং আমাদেরকে আনন্দ কুমার লিখেছেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আরিফ বিল্লা ফার্স্ট টাইম লাইভ শুনছেন, অ্যাপে ছবি দিয়েছেন, তার মানে অ্যাপ দিয়ে লাইভ শুনছেন তিনি। মিনহাজুর রহমান পাপ্পু সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, ফার্মগেট থেকে তিনি শুনছেন। আমাদের দেখতে পাচ্ছি বিদ্রোহী আমাদেরকে লিখেছেন, হ্যালো রাসেল ভাই, তিনি ঢাকা থেকেই লিখছেন এবং তারা 3 জন মিলে শুনছেন। নয়ন পল বরিশাল থেকে অ্যাপ দিয়ে শুনছেন আমাদেরকে। সাফায়েত রহমান আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন রাফসান আলম রিজন, এবং আমাদের সঙ্গে আছেন পিয়ার রাজশাহী থেকে তিনি আছেন আমাদের সঙ্গে। মুখলেসুর রহমান মনি আমাদের সঙ্গে আছেন, তিনিও অ্যাপ দিয়ে শুনছেন। এমডি রাকিব খান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এবং তিনি আমাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। নয়ন আমাদের ফার্মগেট থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মোশাররফ বিন দীপ, এবং আমাদের সঙ্গে আছেন শাহিন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন স্বপ্নময়ী মাসুদ, নাইস স্টোরি তাই লিখেছেন। শফিকুর রহমান আমাদের সঙ্গে আছেন, বাসার ছাদে বসে শুনছেন তিনি। নাদির আহমেদ আমাদের সঙ্গে আছেন আদিয়াত ইমন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে রেদওয়ান হোসেন হৃদয়, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ওমর ফারুক রিফাত, এস কে আবু ওবায়দা মাহিম, রাকিব হাসান, রাজু আহমেদ হৃদয়, মিনহাজুর ইসলাম আশিক, এমডি মারুফ হুসাইন সহ আরো অনেকে। তো আমাদেরকে যদি আপনারা যদি আমার সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.ফুর্তি অথবা www.facebook.com/bhutfm.russell এই পেজে রেডিও ফুর্তির পেজে দেখছি মারিয়া মিম আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বাড্ডা থেকে শুনছেন আমাদেরকে। খন্দকার মোহাম্মদ আনাস আমাদের সাথে আছেন, চট্টগ্রাম থেকে শুনছেন, অ্যাপ দিয়ে শুনছেন। মেহেদি হাসান শিহাব আমাদের সাথে আছেন, পলিটেকনিক থেকে হোস্টেল থেকে শুনছেন, এবং এটা বরিশাল পলিটেকনিক হোস্টেল। মেঘ বালিকা সিনথিয়া আমাদের সঙ্গে আছেন, আরাফাত আহমেদ আছেন, সরুল সাব্বির আছেন, আদনান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এমডি সানি আমাদের সঙ্গে, হৃদয় আছেন, জাহিদুল খান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। রাকিবুল ইসলাম সাইমন, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাইক্রো এমডি টিয়ার, তিনি অ্যাপের আরো রাকিবুল ইসলাম আমাদের অ্যাপের আরো ডেভেলপমেন্ট চান। থ্যাংক ইউ আমাদের সাজেশন দেওয়ার জন্য। পোয়েট সাদ্দাম আমাদের সঙ্গে আছেন, বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। রেদওয়ান হোসেন হৃদয় সহ আরো অনেকে আছেন আমাদের সঙ্গে। বিজয় দিবসে অনেক আনন্দ হবে, সেটাই স্বাভাবিক, এবং বিজয় দিবসের একটা খুব ভালো খবর আছে, এবং সেটা আপনাদের জন্য একটা গ্রেট নিউজ। সেটা হচ্ছে পিৎজা ইন বাংলাদেশ, দ্য বেস্ট পিৎজা ইন টাউন, তারা লঞ্চ করছে। দে আর লঞ্চিং নিউ পিৎজা ফ্লেভার ফর দেয়ার ফ্যান্স ইন বাংলাদেশ, এবং সেটা হচ্ছে যে এটা টাইটেল দিয়েছেন বিফ স্টেক পিৎজা। আমরা তো সবাই বিফ পছন্দ করি বাংলাদেশে, এটা বিফ খুবই পছন্দ, কিন্তু বিফ স্টেক পিৎজা আমার ধারণা পিৎজাইনের পিৎজা আমার সবসময় ভালো লাগে। আমি ফ্যামিলির সাথেও সবসময় যাই, মানে যখন যাই তখন সেখানেই যাই, এবং অসম্ভব ভালো লাগে। এবং বিফ স্টেক পিৎজা আমি খুব ওয়েট করছি। ইটস ট্রুলি আ গ্রেট নিউজ, এবং আই এম দ্য ফার্স্ট লাকি ওয়ান whom they are serving this new flavor. আমাকে প্রথম সার্ভ করা হচ্ছে, সো আই এম ভেরি মাচ লাকি যে আমি ফার্স্ট সেটা টেস্ট করবো, এন্ড আই এম ট্রুলি অনার্ড। এন্ড নাম শুনেই মনে হচ্ছে যে পিৎজাটা নিশ্চয়ই অনেক ভালো হবে, এবং আমি অ্যাকচুয়ালি ওয়েট করতে পারছি না। পিৎজা ইন সেট দ্য ফুড, সো আমি একটা পিৎজা ব্রেকে যাচ্ছি এখন,
দেখি কেমন খেতে এবং নিউ ফ্লেভারটা কেমন। ফিরে এসে আপনাদের সবাইকে জানাচ্ছি যে টেস্টটা কেমন। সঙ্গে থাকবেন সেই পর্যন্ত এবং দারুণ দারুণ সব ঘটনা আমাদের জন্য ওয়েট করছে। আমরা ফিরে আসছি একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM and Drew Furti. Boot FM. The night comes alive with Graminphone. Yes, first I would like to thank Pizza in Bangladesh again for sending me this new flavor beef steak pizza, which is officially not launched yet. কিন্তু স্যাড হওয়ার কোনো কারণই নেই এবং কোনো দরকার নেই আপনাদের, কারণ সকাল 11টা থেকেই পিৎজা ইনের সব আউটলেটে এই ফ্লেভারটা আপনি পাবেন এবং উপভোগ করতে পারবেন সেটা। এবং পিৎজা ইন ফ্যান্সদের জন্য আরো একবার জানিয়ে দিচ্ছি যে এখন কিন্তু পিৎজা ইনের টোটাল 7টা আউটলেট আছে, উত্তরা, গুলশান, বনানী, মিরপুর, ধানমন্ডি, লালবাগ and Police Plaza. And trust me, the flavor is amazing and I'm sure you will love it too. And you can even go for the free home delivery